রাইয়ের প্রতি অনির্বাণের বাড়তি ভালোবাসা চোখে পড়া নিয়েই এবার অনির্বাণকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসানোর সিদ্ধান্ত নিল অনির্বাণকে আশ্রয় দেওয়া সেই পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই যখন অনির্বাণের খেয়াল রাখা সেই মেয়েটা বলতে থাকে যে আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে বিক্রম, আমাকে একটা কথা বলো তো। ঠিক সেই সময়ই বিক্রম বলতে থাকে যে কেন আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, তুমি এই জিনিসটা বুঝতে পারো না, তার সত্ত্বেও তুমি কেন বারবার করে আমাকে এরকম করে জেরা করো বলো তো। ঠিক সেই সময় বলতে থাকে সেই মেয়েটা যে আমাকে অ্যাডভোকেট ফোন করেছিল, তুমি নাকি আমাদের বাড়ির নিজস্ব কাজের জন্য যে অ্যাডভোকেটকে আমরা রেখেছি সেই অ্যাডভোকেটকে ব্যবহার করে তুমি নাকি রাইয়ের জামিন করে নিয়ে এসেছো। কেন করেছো বলো তো? ওর প্রতি তোমার তো দরদ কেন উতলে পড়ছে? আমি আনসার চাই। বিক্রম তুমি কিন্তু এই যাচ্ছে কোনো মতেই আমার এই কথাগুলো এড়িয়ে যেতে পারো না। ঠিক সেই সময় অনির্বাণ রেগে গিয়ে বলতে থাকে যে শোনো, তোমাদের জন্য আমি বিক্রম হতে পারি, কিন্তু তাই বলে আমার কিন্তু এর পেছনে একটা অন্য পরিচয় আছে, যেটা হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু তাই বলে আমি কিন্তু আমার মানবতা কোনো মতে হারিয়ে ফেলিনি। আর তার থেকে বড় কথা, তোমার ওই মেয়েটার উপরে কিসের এত খুব বলো তো? ঠিক সেই সময়ই সেই মেয়েটা বলতে থাকে যে তুমি আমাকে একটা কথা বলো তো, যে তুমি গুণে গুণে শুধুমাত্র নিজের মানবতার দরদ দেখানোর জন্য ওই মেয়েটার কাছেই কেন ছুটে যাও বলো তো? কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি রীতিমতো ওর প্রেমে হাবুডুবু কাচ্ছ। একটা কথা তোমাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে তোমার উপরে অন্য কেউ নজর দিক বা তোমার আশপাশে কেউ এরকম করে ঘেঁষাঘেঁষি করুক, সেটা কিন্তু আমি কোনো মতেই টলারেট করবো না। আর তোমাকে একটা কথাও জানিয়ে রাখছি যে খুব শীঘ্রই কিন্তু আমাদের আশীর্বাদের দিনক্ষণও ঠিক করে ফেলেছে মামুনি, আর আয়ের পরে তুমি কোনোরকম কোনো আপত্তিও করবে না। ঠিক সেই সময় বিক্রমের কাছে এসে সেই পরিবারের সকলে বলতে থাকে যে দেখো, তোমরা তো অনেকটা দিন হলো একে অপরের সাথে এই বাড়িতে আছো, আর যাই হোক না কেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলের মধ্যেই এবার কানাকানি শুরু হয়ে গিয়েছে, লোক বলা বলি শুরু হয়ে গিয়েছে। তাই আমরা চাই না যে কথাটা আর কোনোভাবে বেশি বেড়ে যাক, তার থেকে বরঞ্চ বেটার আমরা চাই যে তোমাদের আশীর্বাদটা এই মুহূর্তে আমরা সেরে ফেলি, তারপরে না কিছুদিন বাদে তোমাদের বিয়েটাও আমরা সেরে ফেলবো। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না। সেই জিনিসটা আপনারা বুঝো কেন, না বুঝার ভান করছেন বলুন তো? কেন আপনাদের মেয়েটা এতটা উদ্বিগ্ন হয়ে রয়ে গেছে কেন আমার স্ত্রী হওয়ার জন্য বলুন তো? আমি তো একবারও বলিনি যে আমি ওকে ভালোবাসি। ঠিক সেই সময় সেই মেয়ে নামক টোয়া বলতে থাকে যে আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু তোমার তো জানার নেই। আর তার থেকে বড় কথা, তুমি তো কোনোদিন আমাকে অপছন্দ করনি, এই কথাটাও আমাকে কোনোদিনও বলোনি, তাহলে আমাকে বিয়ে করতে তোমার কিসের এত আপত্তি? এখন যদি আমি বলি যে রাইকে তুমি বিয়ে করে নাও, ওই বিধবা মেয়েটাকে, তাহলে তো তুমি নির্ঘাত এক পায়ে দাঁড়িয়ে যাবে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য, তাই না? কারণ আমি তো লক্ষ্য করছি যে তুমি ওই বিধবা মেয়েটার প্রতি কী পরিমাণে দুর্বল হয়ে পড়ছো দিনকে দিন। আরও বেশি দিন গড়ালে না, তাহলে আমার মনে হয় কোনো দিন দেখবো যে তুমি ওই অন্তঃসত্ত্বা বিধবা মেয়েটাকে বিয়ে করে নিয়ে আমাদের বাড়ি চৌকটে চলে এসেছো। ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকি যে এর থেকে বেশি লিমিট যদি তুমি কোনো মতে ক্রস করার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি ভুলে যাবে না যে ও একটা সাধারণ নার্স, আর নার্স হিসেবে ওর ক্ষেত্রে আমি সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিয়েও থাকে, আমার মনে হয় না যে টোয়া এতে আমি কোনো রকম কোনো ভুল কাজ করেছি। তাই তুমি আমার লিমিটেশনটা আমাকে শেখানোর একদম চেষ্টা করো না, তাতে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে আরও বেশি দূরত্ব চলে আসবে। আমি আশা করবো যে তুমি সেটা চাও না। ঠিক সেই সময় সেই গোটা পরিবারের সকলে মিলে এবং মামুনি বলতে থাকে যে দেখো, আমার কথা তো তুমি অন্তত রাখবে, তুমি প্লিজ এই আশীর্বাদের জন্য বারণ করো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো ভুলো না।